দেশ অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। চট্টগ্রামে নিহত আইনজীবীর বাড়িতে ২ উপদেষ্টা, ৭ লাখ টাকার অর্থ সহায়তা। আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। সরকারের সহযোগিতা ছাড়া শক্তিশালী নির্বাচন কমিশনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম। সংস্কারের আগে নির্বাচন হলে অনিয়মের শঙ্কা। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। ২ বছরের মধ্যে রিটার্ন জমা 100% অনলাইনের পরিকল্পনা এনবিআরের। মাসখানেক সময় বাড়ায় রাজস্ব বাড়ার আশা। এবং যুদ্ধবিরতি ভেঙে ফের লেবাননে হামলা ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইয়েমেনে বিক্ষোভ। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মীর এবং আমি তন্ময় কুমার রায়। বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একটি গোষ্ঠী দেশে বিদেশে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর ইস্যুতে নির্মমভাবে হত্যার শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের কবর জিয়ারত শেষে এমন মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে নিহত সাইফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ার নিতে যান ধর্ম উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এ সময় তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। কাজী মাহফুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ২.৫ বছরের তাসকিয়া শুক্রবার আসলেই বাবার কোলে খুনসুটিতে মাতেন এই ছোট্ট শিশু। তবে এবারের শুক্রবারটি তার কাছে একেবারেই বিবর্ণ। অবুঝ তাসকিয়া জানে না আর কোনোদিন বাবার কোলে ওঠা হবে না তার। মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় ঘাতকদের ধারালো অস্ত্র কেড়ে নিয়েছে তাসকিয়ার বাবা অ্যাডভোকেট সাইফুল ইসলামের প্রাণ। শুক্রবার নিহত সাইফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া চুনতিতে আসেন ধর্ম ও গণশিক্ষা উপদেষ্টা। প্রথমেই সাইফুলের কবর জিয়ারত করেন তারা। এরপর হত্যাকাণ্ড ইস্যুতে কথা বলেন 2 উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা বলেন, হত্যাকারী যেই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যেই অনেককেই শনাক্ত করা হয়েছে। বলেন, বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একটি গোষ্ঠী দেশ বিদেশে ষড়যন্ত্র করছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী, তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশে 1000 বছর ধরে সব ধর্মের মানুষের সহ অবস্থান, যা কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এই বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। পরে সাইফুল ইসলামের বাসায় আসেন উপদেষ্টারা, কথা বলেন তার পরিবারের সদস্যদের সাথে। এ সময় ভরণ পোষণের জন্য পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দেয়া নগদ 7 লক্ষ টাকার চেক তুলে দেন তারা। পর্যায়ক্রমে আরও 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা। এদিকে সন্তানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন। হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজনদের। যারা আমার ছেলেকে হত্যা করছে আর যারা ইন্ধন দিছে
এদের নেতা সবগুলো ফাঁসি চাই আমি। আমাদের ভাইকে যারা হত্যা করছে আমরা তাদের ফাঁসি চাই, আর যারা এর সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় চিন্ময় কৃষ্ণদাসের জামিন নামঞ্জুর ইস্যুতে সংঘর্ষে জড়ায় তার অনুসারীরা। এ সময় নির্মমভাবে হত্যার শিকার হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলামী। এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। আপনি একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন, সমাবেশ থেকে কি কি দাবি জানানো হচ্ছে? মূলত উত্তাল হয়ে উঠেছে পুরো বন্দরনগরী চট্টগ্রাম, এবং নগরীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়েছে। আমি এখন যেখানে আছি সেটি জিইসি মোড়, নগরের প্রধান যে মসজিদ জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে জুমার নামাজের পর সবচেয়ে বড় মিছিল সেটি বের করেছে হেফাজতে ইসলাম। পূর্ব নির্ধারিত কর্মসূচি তাদের বিক্ষোভ কর্মসূচি, এবং এই মুহূর্তে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তারা জমিয়াতুল ফালাহ থেকে বিপ্লব উদ্যানে গিয়ে তাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শেষ করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নানান রকম পতাকা নিয়ে, নানান রকম লেখা নিয়ে তারা এই মিছিলে যোগ দিয়েছেন। হেফাজতে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন এবং শত শত হাজার মুসল্লি আমরা দেখছি নামাজের পর তারা এই মিছিলে যোগ দিয়েছেন। তারা যেটি দাবি করছেন যে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে, যারা তার হত্যাকারী, খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার, এবং যে চিন্ময় কৃষ্ণকে এই মামলায় আসামি করা, এবং একই সাথে জঙ্গি সংগঠন হিসাবে হিন্দু উগ্রবাদী সংগঠন আখ্যায়িত করা হচ্ছে ইসকনকে। এবং তারা বলছেন যে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে আইন করে। সরকারের কাছে এই দাবিগুলো একই সাথে তারা জানাচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে অত্যন্ত নৃশংস কায়দায় আসলে সেদিন সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে, এবং এভাবে একটি দেশি বিদেশি চক্র মূলত এই মুহূর্তে দেশকে অশান্ত করার চেষ্টা চলছে, দেশবিরোধী একটি ষড়যন্ত্র করছে তারা। তারই অংশ হিসাবে আসলে এক ধরনের হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোরও এক ধরনের চেষ্টা চলছে। সেই চেষ্টা রোধ করে দেওয়া সহ, এবং সেই চেষ্টা রোধ করা, এবং যারা সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলামের খুনের সাথে জড়িত, যারা এই ধরনের চক্রান্তগুলোর সাথে জড়িত, তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে তারা আসলে এই সমাবেশে আজকে আয়োজন করেছেন। এবং এই সমাবেশ ঘিরে মূলত এই মিছিলটি শুধু নয়, নগরের বিভিন্ন মসজিদ থেকে এই মুহূর্তে মিছিল বের হয়েছে, এবং সেই মিছিলগুলো বিপ্লব উদ্যানের দিকে যাচ্ছে। এবং এই মিছিলের আশেপাশে মূলত যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, মসজিদগুলো রয়েছে বা স্থাপনা মন্দিরগুলো রয়েছে, সেখানে কিন্তু আজকে সকাল থেকে যৌথ বাহিনী কড়া পাহারা নিশ্চিত করেছে। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন হোসেন জিয়াদ। এবারে আমরা রাজধানীর খবর জানতে। ইসকন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ভারত বিবৃতি দিলেও জুলাই আগস্টে গণহত্যা ও আইনজীবী হত্যা নিয়ে কোনো বিবৃতি দেয়নি দেশটি। এটা পক্ষপাতমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে আমরা যুক্ত হব সহকর্মী রাব্বি হোসেনের কাছে। তিনি এই মুহূর্তে আছেন বাইতুল মোকাররম মসজিদ এলাকায়, এবং সেখানেও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার শাস্তি নিশ্চিত ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিস্তারিত জানতে আমরা রাব্বির সাথে যুক্ত হচ্ছি। রাব্বি, আপনি একটু আমাদেরকে জানাবেন হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচির বিস্তারিত। হত্যার ঘটনায় আজকে বিক্ষোভ সমাবেশ করছেন হেফাজতে ইসলামী বাংলাদেশ। আজকে এই জুমার নামাজের পরে বাইতুল মোকাররমে তাদের এই প্রতিবাদ সমাবেশ, এবং বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতেই তারা আজকে এখানে বিক্ষোভ করছেন। এখানে অংশ নিয়েছেন হেফাজতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অংশ নিয়েছেন তাদের সর্বস্তরের নেতাকর্মী, পাশাপাশি এখানে আমজনতা যারা রয়েছেন, মুসল্লি যারা ছিলেন, যারা জুমার নামাজ পড়েই তাদের আজকের এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন। এবং তারা দাবি করছেন যে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যায় ইসকনের যেই সমর্থকরা যারা জড়িত আছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির নিশ্চিত করতে হবে, এবং যে চিন্ময় কৃষ্ণ রয়েছে তাকেও এই বিচারের আওতায় আনতে হবে, কারণ তাকে গ্রেপ্তারের ঘটনার কারণেই কিন্তু এই চট্টগ্রামে যারা ইসকনের সমর্থক ছিলেন তাদের হাতে নিহত হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম। এবং বাংলাদেশকে যাতে অস্থিতিশীল করা হয় সে বিষয়ে ইসকনের সমর্থন
রয়েছে, ইসকনের হাত রয়েছে বলে দাবি করছেন এখানে যারা বক্তা রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের, তারা বলছেন যে দ্রুত এই যে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে তাকে যাতে বিচারের আওতায় আনে, আইনের কঠোর নিশ্চিত প্রয়োগ করতে হবে বলে তারা দাবি করছেন এবং বলছেন যে উগ্রবাদী, সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন কেউ আসলে বাংলাদেশে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে তারা দাবি করছেন এবং বলছেন যে তাদেরকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ করে এবং যাতে করে এইখানে কেউ আসলে বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড আর ঘটাতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে হবে বলে দাবি করছেন এখানে যারা বক্তা রয়েছেন তারা। তো পাশাপাশি তারা বলছেন যে সাইফুল ইসলামকে যে এই হত্যা করা হয়েছে সেই হত্যায় আইন, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে আরও বেশি ভূমিকা পালন করতে হবে এবং পুরো তদন্ত করে আরও রহস্য উদ্ঘাটন করতে হবে যে তার মৃত্যুর সঙ্গে আর কে দায়ী রয়েছেন বা ইসকনের কারা সমর্থকরা দায়ী রয়েছে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনলেই আসলে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে বলে বলছেন এখানে যারা বক্তা আছেন। এবং বাংলাদেশের যে উদ্ধত পরিস্থিতি সেটি আসলে অরাজকতা তৈরির ক্ষেত্রে, অস্থিতিশীল তৈরি করার ক্ষেত্রে ইসকনের ইন্ধন রয়েছে বলে আসলে তারা দাবি করছেন এখানে যারা আজকে এই হেফাজতে ইসলামী বাংলাদেশে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে আজকে তারা বিক্ষোভ মিছিল করছেন। এখানে শুধু হেফাজতে ইসলামী বাংলাদেশের যারা সমর্থক বা নেতৃবৃন্দ তারাই নয়, এখানে আম জনতা যারা রয়েছেন, যারা সাধারণ মুসলিম রয়েছেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন আজকের এই বিক্ষোভ মিছিলে এবং সেটি এখন বাইতুল মোকাররমের উত্তর গেটে অবস্থান করছে এবং এখানে উপস্থিত হয়েছেন তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে এই চিন্ময় কৃষ্ণ সহ আরো যারা ইসকনের সমর্থক রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে যাতে করে বাংলাদেশের মতো এমন জায়গায় আর কোনো মব জাস্টিসের মতো আসলে কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়টি নিশ্চিত করার দাবিতে তারা আজকে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দর্শক, যেটি বলছিলাম, ইসকন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ভারত বিবৃতি দিলেও জুলাই আগস্টে গণহত্যা ও আইনজীবী হত্যা নিয়ে কোনো বিবৃতি দেয়নি দেশটি। এটা পক্ষপাতমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশকে স্বৈরশাসক মুক্ত করার জন্য যারা গুম, খুন, হয়রানি হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। সঠিক নির্বাচন না হওয়ার পেছনে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তারা সবাই দেশের শত্রু বলে মন্তব্য করেন তিনি। সবাইকে সতর্ক থাকতে হবে বলে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের অর্থ পাচার করে বাইরে থেকে নানা ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ, তাই তাদের প্রতিহত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। বহু বছর তারা এই দেশের মানুষকে লুণ্ঠন করে প্রচুর টাকার মালিক হয়েছে। দেশে বিদেশে তাদের অনেক টাকা, দেশে বিদেশে তাদের অনেক সুবিধাভোগী। তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে। সরকারের সহযোগিতা ছাড়া শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। শুক্রবার সকালে রাজধানী ঢাকার এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নির্বাচন সহ সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। সংস্কার না করেই নির্বাচন হলে আগের পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া গেল কয়েকটি নির্বাচনে যারা কারচুপি সহ অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলেও মনে করেন তিনি। এক্ষেত্রে সবার আগে আইনের আওতায় আনা উচিত পূর্বে গঠিত কমিশনগুলোকে।
নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমগুলো চিহ্নিত করতে হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনের একদিনের বিষয় নয়, শুরু হয় ভোটের তালিকা হালনাগাদের মধ্য দিয়ে। সব নাগরিকদের এনআইডি কার্ড নিশ্চিত করা গেলে সেখান থেকেই ভোটার তালিকা প্রণয়ন করা যাবে বলেও জানান তিনি। আলাদা ভোটার তালিকার প্রয়োজন হবে না, বদিউল আলম মজুমদার জানান। 31 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে প্রতিবেদন জমা দেবে কমিশন। সরকার মানে কি? সরকার মানে প্রশাসন, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপইয়ার্ড ও দেশের একমাত্র গাড়ি প্রস্তুত কারখানা প্রগতি ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও ভূমি উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। শুক্রবার সীতাকুণ্ডের বিভিন্ন শিপইয়ার্ড ঘুরে কাজের পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তিনি। তার উপস্থিতিতে শিপইয়ার্ড মালিকরা এই শিল্পের বর্তমান সংকট ও সমস্যার কথা তুলে ধরে বলেন, সাম্প্রতিক ডলার সংকটের কারণে জাহাজ কেনা সম্ভব হচ্ছে না। এতে একদিকে তৈরি হচ্ছে কাঁচামালের সংকট, অপরদিকে বাজারে পণ্যের চাহিদাও কমছে। এছাড়া শিপ ব্রেকিং শিল্পে শ্রমিক দুর্ঘটনা ও পরিবেশ দূষণ নিয়ে একটি মহল নেতিবাচক প্রচারণা করায় এ খাতে প্রতিযোগী দেশগুলো এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। শিপইয়ার্ড পরিদর্শন শেষে উপদেষ্টা দেশের একমাত্র গাড়ি তৈরির প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিতে কোরিয়ান 2টি গাড়ির উদ্বোধন করেন। ময়মনসিংহের মাসকান্দায় বিস্তিক শিল্পনগরীতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে সকাল 10টার দিকে বিস্তিকের কীটনাশকের কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ সময় গোডাউনের কেমিক্যাল থাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিস্তিক শিল্পনগরীতে পানির ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও 6টি ইউনিট। এ সময় পুড়ে যায় গোডাউনের সার, কীটনাশক ও কেমিক্যাল। এতে প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আগুনের কোনোভাবে শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। এরা গোডাউন হিসেবে রাখছিল, এগুলো মালই ছিল কীটনাশক আর বালাইনাশক আর সার। একটা বড় যদি এখানে একটা রিজার্ভ পানির ব্যবস্থা রাখতো, তাহলে কিন্তু আপনার এই ক্ষয়ক্ষতিটা আরো কমানো যেত। যেটুকু দেখছেন ধোয়া এটা থাকে, এটা ধোয়াটা এটা আস্তে সবই নর্মাল হয়ে যাবে। আমরা এখন অবস্থান করতেছি, আগুন বাড়ার কোনো সম্ভাবনা নেই, আগুন তো পুরোপুরি নিয়ন্ত্রণে। বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম, তবে আলুর সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। অন্যদিকে চাহিদা কমায় চাষের মাছের দাম কমেছে। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লেও ইলিশের দেখা নেই বাজারে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তানজিম শাফিন। মাঠ পেরিয়ে পুরোদমে বাজারজাত হচ্ছে শীতকালীন সবজি। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে শিম, বেগুন, গাজরের দাম কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা। টমেটোর কেজি এখনো 150, নতুন শসা 100 থেকে 120 টাকা প্রতি কেজি। শীতের ফুলকপি, বাঁধাকপি, লাউয়ের সরবরাহ বাড়ায় প্রতি পিস বিক্রি হচ্ছে 45 থেকে 70 টাকায়। বিপরীতে গ্রীষ্মের সবজি পটল, কাঁকরোল, মিষ্টি কুমড়ার সরবরাহ কমায় দাম বাড়তি। তবে রঙিন সবজির বিপরীতে আলুর সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। বর্তমানে আলুর দাম একটু বাড়তি। আলু আমরা বেচতেছি 80 টাকা কেজি। রাজশাহী আলু কিনে আনছি হলো 75 টাকা কেজি। ছোট ছোট ফুলকপি ছিল 80 টাকা 100 টাকা পিস, বর্তমানে বড় বড় কপি 50 টাকা। বাঁধাকপি ছিল 150 টাকা পর্যন্ত বাঁধাকপি ছিল এবারকার, বর্তমানে 60 টাকা। এরকম প্রতিটা মালের দামই মাশাআল্লাহ কমছে। পটল কিনছি 80 টাকা 70 টাকা, এখন 120 টাকা 30 টাকা কেজি। একটু বেশি আছে, কারণ হচ্ছে যে শীতকালীন সবজি এতটা বেশি হওয়া উচিত না, ঠিক না। সরবরাহ বাড়ায় দাম কমেছে চাষের মাছের। কারণ বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজারে চাষের রুই, তেলাপিয়া, পাঙ্গাস, কই বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। কেজিতে গেল সপ্তাহ থেকে 50 থেকে 100 টাকা কম। সামুদ্রিক মাছের দামও কমেছে, তবে দেখা নেই ইলিশের। পোয়া 500, রূপচাঁদা 650, কোরাল 700 আর ছোট মাছ মলা, কাচকি 300 থেকে 400 টাকা প্রতি কেজি। দেশি শোল, মাগুর, কই 500 থেকে 1000 টাকা দাম। তবে ক্রেতারা বলছেন মাছের দাম আরও নাগালে আসা দরকার। চিংড়ি মাছ নিয়েছি 650 টাকা কেজি, একদম ছোট যেটা ওইটা।
আর সিলভার কাপ মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছি, আর এখন মলা মাছ নিচ্ছি। নদীর মাছের দাম বেশি, সাগরের মাছটার দাম কম, আবার যেটা চাষের এটা সবসময় পাওয়া যায়, এটা আবার দাম নর্মাল, বেশিও না কমও না। শীতের সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে দাম আরও কমবে বলছেন ব্যবসায়ীরা। সপ্তাহ ব্যবধানে অপরিবর্তিত আছে সব ধরনের মাংসের দাম। তানজিম শাফিন, এখন, ঢাকা। অনলাইনে রিটার্ন জমা বাড়ায় আশাবাদী কর কর্মকর্তারা। এনবিআর বলছে অনলাইনে রিটার্নে অভ্যস্ত হলে টিআইএন জমার ব্যবধান কমবে। এদিকে জরিমানাহীন রিটার্ন জমার সময় আরও 1 মাস বাড়ায়। অন্যান্য বছরের তুলনায় এবারে নভেম্বরের শেষ কয়েকদিনে চাপ কমেছে। বিস্তারিত জানাবেন মাঝার মাহবুব। গত 22 অক্টোবর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে রাজস্ব বোর্ড। এনবিআর বলছে এতে এসব অঞ্চল ও প্রতিষ্ঠানের অন্তত 12 লাখের বেশি রিটার্ন জমা পড়বে শুধুমাত্র অনলাইনেই। 24 নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন 12.5 লাখ গ্রাহক। এর মধ্যে ই রিটার্ন জমা পড়েছে 5 লাখেরও বেশি, যা 2023-24 অর্থ বছরে একই সময়ে ছিল 2,17,000। তবে অনলাইনে রিটার্ন বাড়লেও এ সময়ের মধ্যে মোট রিটার্ন 15 লাখ অতিক্রম করেছে, যা গত বছরের তুলনায় খুব একটা বেশি নয়। এরই মধ্যে প্রতি বছরের মতোই এবারও বিনা জরিমানায় রিটার্ন দাখিলের সময় প্রথম ধাপে বেড়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। তবে অন্যান্য বছরগুলোতে নভেম্বরের শেষ মুহূর্তে সময় বাড়ালেও এবার প্রায় 2 সপ্তাহ আগেই সময় বাড়ানোর ঘোষণায় মাস শেষেও সার্কেলগুলোতে ভিড় নেই বলছেন কর কর্মকর্তারা। শেষের 15 দিন আমাদের চাপটা থাকে, আমরা সার্ভিসটা, লোকবল, জনবল নিয়োগ শেষের 15 দিনে বেশি রাখি। সময় বৃদ্ধির কারণে যারা করদাতা ইটিআইএন ইতিমধ্যে নিয়েছেন তারা সকলেই আয়কর রিটার্ন দাখিলে সচেষ্ট হবেন এবং এই 31 ডিসেম্বরের ভিতর আয়কর রিটার্ন দাখিল না করিলে আপনাকে জরিমানা দিতে হবে। কর কমিশনাররা বলছেন সময় বাড়ানোর কারণে গত বছরের তুলনায় এবার নভেম্বরের শেষে চাপ কমলেও রিটার্ন সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা তাদের। তবে অনলাইনে ও সার্কেল অফিসে জরিমানাহীন রিটার্ন জমার সময় বাড়ালেও 30 নভেম্বরের পর কর অঞ্চলের বিশেষ আয়োজন চলবে কিনা আসেনি সে সিদ্ধান্ত। প্রত্যেকটা জোনেও এটা অনলাইনে মানুষ আগ্রহ প্রকাশ করছে। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের ওখানে সাপোর্ট স্টাফ আছে, টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে তারা এটা সহযোগিতা করছে তাদেরকে কিভাবে হেল্প করা যায় এবং তারা এটা ভালোই আমরা রেসপন্স পাচ্ছি। প্রাথমিকভাবে আমাদের মেলা নভেম্বর পর্যন্ত আছে, এর পরবর্তীতে সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড থেকে জানানো হবে। 2023-24 করবর্ষে দেশের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ছিল কোটির কাছাকাছি আর রিটার্ন জমা পড়েছিল 43 লাখ। চলতি করবর্ষে টিআইএন সংখ্যা ছাড়িয়েছে 1,07,00,000। এনবিআর বলছে অনলাইনে রিটার্ন অভ্যস্ত করতে পারলে কমে আসবে এ পার্থক্য। আগামী 2 বছরের মধ্যে সব রিটার্নদাতাদের অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা সংস্থাটির। মাঝার মাহবুব, এখন, ঢাকা। এবারে আন্তর্জাতিক। যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবানন ইসরায়েল সীমান্ত এখনও থমথমে। যুদ্ধবিরতি শুরুর পরপরই অভিযোগ উঠেছে শর্ত ভঙ্গ করে লেবাননের দক্ষিণে হামলা করেছে আইডিএফ, যদিও তেল আবিব দিচ্ছে ভিন্ন যুক্তি। এদিকে যুদ্ধবিরতির মধ্যে নিরাপত্তা ঝুঁকি থাকলেও ঘরে ফেরার চেষ্টা করছেন লেবাননের দক্ষিণাঞ্চলের মানুষ। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই। শীতের মধ্যে বৃষ্টিতে শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের মানবিক সংকট চরমে পৌঁছেছে। উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নতুন করে নিহত হয়েছেন অন্তত 42 ফিলিস্তিনি। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। একরকম বন্দুক তাক করেই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে দুই পক্ষের অভিযোগ, বুধবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপর চুক্তি ভঙ্গ করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ রকেটের গুদামে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বেনিয়ামিন নেতানিয়াহু দেশের প্রতিরক্ষা বাহিনীকে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে যুদ্ধে নেমে যেতে হবে। এদিকে যুদ্ধবিরতিতে হামলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরছেন সাধারণ মানুষ। দীর্ঘ কয়েক মাস পর নিজ শহর নিজ বাড়িতে ফিরলেও সেখানে থেকে যেতে পারছেন না তারা। একদিকে দুই পক্ষের সংঘাত আবারও শুরুর আশঙ্কা, অন্যদিকে ঘরবাড়ি সব ধ্বংসস্তূপের নিচে। এই অঞ্চলের অধিবাসীদের ওপর আবারও কারফিউ জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সীমান্ত শহরগুলোতে ট্যাঙ্ক দিয়ে টহল দিচ্ছে আইডিএফ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় বৃহস্পতিবার হিজবুল্লাহর মধ্যম পাল্লার রকেটের গুদামে হামলা করেছে তারা। তবে এই হামলা করা হয়েছে লিতানি নদীর আশপাশে, যে স্থান যুদ্ধবিরতির আওতায় পড়ে না। তারা জানান দক্ষিণাঞ্চলে অনেক যানবাহন প্রবেশ করতে দেখা যায়, সেখান থেকে তাদের ওপর গুলি চালানো হয়। তবে হিজবুল্লাহ বলছে ইসরায়েল সীমান্তের গ্রামগুলোতে হামলা করছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই লেবাননের বৈরুতে স্বাভাবিক হচ্ছে জনজীবন। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় বেড়ে গেছে ইসরায়েলি আগ্রাসন। উত্তরে গাজা শহর নুসেইরাত শরণার্থী শিবির, মধ্য গাজার দেইর আল বালাহতে হামলা বাড়িয়েছে আইডিএফ। লেবাননে থেমে গেলেও গাজায় প্রতিনিয়ত বাড়ছে হতাহত। নুসেইরাত ক্যাম্পে ভয়াবহ হামলায় কয়েকজনের প্রাণহানি হয়েছে। গাজার ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলোর একটি এই ক্যাম্প। এখানেই বোমা হামলা করে ভবন আর মসজিদ গুড়িয়ে দিয়েছে আইডিএফ। এদিকে যুক্তরাষ্ট্র আর জাতিসংঘের চাপের পর গাজার দক্ষিণাঞ্চলের কেরেম শ্যালম ক্রসিং দিয়ে নির্বিঘ্নে প্রবেশ করছে ত্রাণবাহী গাড়ি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শত শত ট্রাক প্রবেশ করছে উপত্যকায়। এখন পর্যন্ত গাজায় 10 লাখ টন ত্রাণ সহায়তা প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে গাজা কর্তৃপক্ষ বলছে এখনও অপেক্ষমান শত শত ট্রাক। যদিও জাতিসংঘ বলছে চলমান আগ্রাসনে উত্তর গাজায় খাদ্যের মজুত নেই বললেই চলে, প্রবেশ করতে পারছে না ত্রাণ সহায়তা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। চলতি মাসে রাশিয়ার দ্বিতীয় ভয়াবহ হামলায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনের জ্বালানি খাতে ভয়াবহ হামলায় সারা দেশের বিভিন্ন স্থান এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান পশ্চিমা আতাকামাস মিসাইল দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাব দেওয়া হচ্ছে কিয়েভকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার এই হামলা নজিরবিহীন। ইউক্রেনের বিভিন্ন শহরে এক রাতেই 200 ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন এই যুদ্ধ রাশিয়া থামাতে চায় না, যে কারণে নতুন নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করছে। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধের আইন পাশ করল অস্ট্রেলিয়া। বিশ্বে প্রথমবারের মতো প্রণীত আইনটি অমান্য করলে প্রযুক্তি প্রতিষ্ঠানকে গুনতে হবে $2.57 লাখ পর্যন্ত জরিমানা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আশা আইনটি কার্যকরের ফলে সামাজিকরণের অভ্যস্ত হবে শিশুরা। যদিও ভিপিএনের মতো টুল ব্যবহার করে বিকল্প প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারের শঙ্কা থেকেই যাচ্ছে। এরকম আইন প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। নানা জল্পনা কল্পনা শেষে অস্ট্রেলিয়ায় পাশ হলো সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ বিল। এর আওতায় বিশ্বে প্রথমবারের মতো 16 বছরের কম বয়সী শিশুদের জন্য নিষিদ্ধ করা হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার। উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশের পর বিলটি পরিণত হয়েছে আইনে, যা কার্যকর হবে 12 মাস পর। এর মাঝে জানুয়ারি থেকে চলবে আইনের পরীক্ষামূলক প্রয়োগ। 16 বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট বন্ধ না করতে পারলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে গুনতে হবে $2.57 লাখ পর্যন্ত জরিমানা। তবে জরিমানার আওতার বাইরে থাকবে শিশুরা। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর আশা আইনটি কার্যকরের ফলে সামাজিকীকরণে অভ্যস্ত হবে শিশুরা। Whether it be netball or cricket season at the moment, or tennis or whatever, little athletics, mums and dads will be talking about this, and they'll be talking about it when they pick up their young ones from school this afternoon, and hopefully this morning dropping them off as well. তবে আইনটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অস্ট্রেলিয়ান জনগণের মধ্যে। কেউ বলছেন অভিভাবকদের বদলে সরকারকে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান অনভিপ্রেত। আবার কঠোর আইন প্রণয়নের জন্য অনেকেই ধন্যবাদ দিচ্ছেন আলবানিজ প্রশাসনকে। I mean, like, not to sound like an old fart, but when I was a child, it was my parents' responsibility to not police, but like, you know, enforce what I was doing. Social media for kids is not really appropriate. Sometimes they can, you know, have a look something that they shouldn't. So I think for the age, I think we should really not have an access for. শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে আইনে পরিষ্কার করা হয়নি। ট্রায়াল এনফোর্সমেন্ট পিরিয়ডে বয়স নির্ণয় প্রযুক্তির সহায়তা নেয়ার পরিকল্পনা করছে সরকার। যদিও ভিপিএনের মতো টুলের সহায়তায় বিধিনিষেধ এড়ানো সম্ভব। শঙ্কা রয়েছে এই আইনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে সরকারের নিয়ন্ত্রণে। এদিকে অস্ট্রেলিয়ার মতো আইন পাশ করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এক পডকাস্টে অংশ নিয়ে নিকোলাস মাদুরো বলেন, শিশুদের সুরক্ষিত করার এটিই মোক্ষম সুযোগ। Del día en que Estados Unidos acabe con el bloqueo y la persecución económica contra Venezuela y no llegará ni un migrante venezolano a Estados Unidos.
গেল বছর 15 বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ফ্রান্স, যদিও সেখানে অভিভাবকদের অনুমতি নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিয়ম যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে অনূর্ধ্ব 14 বছরের শিশুদের জন্য একই আইন প্রণয়ন করা হলেও একে অসাংবিধানিক রায় দেন আদালত। অস্ট্রেলিয়ার মতো পদচিহ্ন অনুসরণের চিন্তা করছে যুক্তরাজ্য ও নরওয়ে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন দুপুরের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ। নিহত সাইফুলের বাড়িতে 2 উপদেষ্টা। দেশ অস্থিতিশীলে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। সরকারের সহযোগিতা ছাড়া শক্তিশালী নির্বাচন কমিশনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম। সংস্কারের আগে নির্বাচন হলে অনিয়মের শঙ্কা। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। রাজধানীর বাজারে শীতের সবজির দাম কমছে। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লেও ইলিশের দেখা নেই। একটু বেশি আছে, কারণ হচ্ছে যে শীতকালীন সবজি এতটা বেশি হওয়া উচিত না। চিংড়ি মাছ নিয়েছি 650 টাকা কেজি, একদম ছোট যেটা ওইটা। এবং যুদ্ধবিরতি কার্যকর হলো লেবাননে হামলার অভিযোগে ইসরায়েল সীমান্ত থমথমে। গাজা ইসরায়েলি আগ্রাসনে বাড়ছে হতাহতের সংখ্যা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/ekhon tv।